এই জার্মান হ্যাকার শুধুমাত্র ল্যাপটপ দিয়ে পুরো দেশের ব্যাংক, ইলেকট্রিসিটি, ট্রাফিক সবকিছু কন্ট্রোল করতে পারে। সে চাইলে মুহূর্তের মধ্যে খালি করে দিতে পারে ব্যাংকের ভল্ট। তবে এই সব কিছু সে করছে একজন মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য, যে কিনা দুনিয়ার সবচেয়ে বড় হ্যাকার। কিন্তু সেটা করতে গিয়ে সে পুরো দেশকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যা কল্পনাও করা যায় না। আজ তোমাদের সেই পুরো ঘটনা বলতে নিয়ে এলাম হু এম আই মুভির এক্সপ্লেনেশন, যা শুরুটা হয় সেই হ্যাকারকে দেখিয়ে। সেখানে সে কাউকে ফোন করে বলছে, আমি এই পৃথিবীর মোস্ট ওয়ান্টেড হ্যাকার। আমি চাইলেই নিজেকে লুকিয়ে রাখতে পারতাম, কিন্তু এখন আর রাখতে চাই না। এই সব বলার পর সে একটা ফ্ল্যাটে ঢোকে, আর সেখানে সে 3টা লাশ পড়ে থাকতে দেখে। এর পাশে পড়ে আছে 3টা বুলেটের খোসা। তার মধ্যে একটা হাতে তুলে নিয়ে সে নিজের মনেই জিজ্ঞেস করে, আর তারপরেই সে নিজে উত্তর দেয়, আই অ্যাম বেঞ্জামিন। তার মানে এই বেঞ্জামিনই হলো জার্মানির মোস্ট ওয়ান্টেড হ্যাকার। ডার্ক ওয়েবে তার ছদ্মনাম হু এম আই। তোমরা যারা ডার্ক ওয়েব সম্পর্কে জানো না তাদের জন্য ছোট্ট করে বলি, ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এমন একটা সিক্রেট জগৎ যেখানে ইললিগাল আর্মস ডিলিং, কিলিং কন্ট্রাক্ট সহ সব ধরনের হাই প্রোফাইল ক্রাইম করা হয়। তবে এখানে ঢুকতে হলে সাধারণ ব্রাউজার কাজ করে না, দরকার পড়ে টর ব্রাউজার। এটা তোমার আইপি অ্যাড্রেস বারবার বদলে দেওয়ার কারণে তোমার পরিচয় পুরোপুরি আড়াল করে রাখে। আর সেই জগতেরই মোস্ট ওয়ান্টেড প্লেয়ার হচ্ছে এই বেঞ্জামিন। এরপর বেঞ্জামিন সরাসরি চলে যায় সাইবার ডিফেন্সের অফিসে ডিটেকটিভ হানার সাথে দেখা করতে। হানা এই সাইবার ডিভিশনের প্রধান। সে বেঞ্জামিনকে বলে, তুমি তো আমার সাথে দেখা করতে চেয়েছিলে, এখন আমি তোমার সামনেই আছি, যা বলার খুলে বলো। আসলে বেঞ্জামিন অনেক দিন ধরে হানার সাথে দেখা করার চেষ্টা করছিল, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। সাইবার ডিফেন্সের মতন সেন্সিটিভ ডিপার্টমেন্টে সরাসরি ঢোকা তো আর এত সহজ নয়। তাই শেষে আর উপায় না দেখে সে তার হ্যাকিং বুদ্ধিকে কাজে লাগিয়ে সরাসরি অফিসের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটাকে হ্যাক করে ফেলে। সে অফিসের অনলাইন পোর্টালে এসকিউএল ইনজেকশন দিয়ে ভালনারেবিলিটি খুঁজে বের করে এবং সেই ডাটাবেজে নিজের নামটা ঢুকিয়ে দেয়। ফলে সিস্টেমে সে একজন ভেরিফাইডেড অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার হিসেবে দেখায়। আর ফাইনালি সে হানার সাথে দেখা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেঞ্জামিন একজন হ্যাকার হয়েও কেন সে এরকম সরকারি অফিসে আসলো? এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে দেখো। এখানে বেঞ্জামিন তখন হানাকে বলে, আমি এমন দুনিয়া আটকা পড়ে গেছি যেখান থেকে চাইলেও বের হয়ে আসতে পারবো না। এই পুরো বিষয়টা এমন একটা জটিল সুতো যার কোনো শুরুও নেই, শেষও নেই, আর সে জাস্ট এর মাঝে ফেসে আছে। এরপর বেঞ্জামিন যখন হানার কাছে তার জীবনের সব কথা বলতে শুরু করে, তখনই মুভি চলে যায় ফ্ল্যাশব্যাকে। বেঞ্জামিন জানায় সে ছোটবেলা থেকেই সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যানের মতন একজন সুপার হিরো হতে চেয়েছিল। সে এমন কিছু করতে চেয়েছিল যা এই পৃথিবীর কেউ আগে কোনোদিন করেনি। তবে সব সুপার হিরোর পিছনেই একটা ট্র্যাজিক গল্প থাকে, আর বেঞ্জামিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। তার জন্মের পরেই তার বাবা তাকে আর তার মাকে ছেড়ে ফ্রান্সে চলে যায়। বেঞ্জামিন তাকে কোনোদিন চোখেই দেখেনি। আর যখন তার বয়স মাত্র 8 বছর, তখন তার মাও আত্মহত্যা করে ফেলে। যার ফলে 8 বছরের বাচ্চা যখন বুঝতে পারে তার মার কোনোদিন ফিরে আসবে না, তখন সেই কষ্টটার গভীরতা অনেক বিশাল হয়। আর এই ট্রমা ও একাকিত্বটাই বেঞ্জামিনকে ডিজিটাল দুনিয়ার দিকে ঠেলে দেয়। কেননা সেখানে সে একটা পরিচয় খুঁজে পেত, একটা শক্তি অনুভব করত যেটা বাস্তব জীবনে তার ছিল না। এরপর থেকেই তার দাদি তাকে কষ্ট করে বড় করে তোলে। বেঞ্জামিন জানায় তার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে গিয়ে মারা গেছে। তিনি নিজে আর তো ফিরে আসতে পারেনি, তবে তার স্মৃতি হিসেবে রেখে গেছে 3টা বুলেটের খোল। দাদার স্মৃতি বলতে দাদির কাছে ওই 3টে বুলেটের খোসা ছাড়া আর কিছুই ছিল না। আর সেই দাদির আশ্রয়ে বড় হতে থাকে বেঞ্জামিন। এই 3টা বুলেটের সিম্বলিজম পুরো মুভি জুড়ে বারবার ফিরে আসে, আর শেষে গিয়ে এমন একটা আলাদা গুরুত্ব তৈরি করে যা দেখলে তুমি অবাক হয়ে যাবে। যা গল্প আবারও ফিরে আসে বর্তমানে। হানা একটু বিরক্ত হয়ে বলে, আমি কোনো সাইকোলজিস্ট নই, তুমি আমাকে মিস্টার এক্স আর ওই ফ্রেন্ডস গ্রুপ সম্পর্কে যেটা বলতে চেয়েছিলে সেটা বলো। এন্ড তোমাদের জানিয়ে রাখি, এই ফ্রেন্ডস গ্রুপ হলো রাশিয়ার একটা কুখ্যাত হ্যাকিং গ্রুপ। এই গ্রুপের 4 জন সদস্য থাকলেও তাদের মেইন লিডার হলো মিস্টার এক্স। ডার্কনেটের দুনিয়ায় মিস্টার এক্স এমন এক নাম যাকে সবাই গডফাদার মনে করে, কিন্তু এই লোককে আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি। তার আসল নাম কিংবা চেহারা কেউই জানে না। সে কোথায় থেকে সব অপারেট করছে সেটাও এক বিশাল রহস্য। এছাড়াও এই ডার্কনেটে কাউকে ট্র্যাক করা সম্ভব নয়, কেননা প্রত্যেকটা কানেকশন এনক্রিপ্টেড আর বারবার রিরুট হতে থাকে। আর এই জগতের আনক্রাউন্ড কিং হলো মিস্টার এক্স। তার 3টে গোল্ডেন রুলস আছে।
এক, কোনো সিস্টেমই নিরাপদ নয়। 2, সবসময় সেই জিনিসকেই টার্গেট করো যা প্রায় অসম্ভব। আর সর্বশেষ হচ্ছে সাইবার স্পেসে সবসময় মজা করো, এটাকে খুব সিরিয়াসলি নিও না। এই 3টা রুলস আসলে রিয়েল ওয়ার্ল্ড হ্যাকিং কমিউনিটির একটা কালচারকে রিপ্রেজেন্ট করে, বিশেষ করে প্রথম রুলটা, কারণ যত শক্তিশালী সিকিউরিটি থাকুক না কেন তার মধ্যে কোথাও না কোথাও একটা দুর্বলতা থেকেই যায়। এবার বেঞ্জামিন হানাকে বলে, আপনি যদি সত্যি মিস্টার এক্সকে ধরতে চান তবে আমার প্রত্যেকটা ডিটেল আপনাকে শুনতে হবে। এরপর বেঞ্জামিন বলতে শুরু করে, মাত্র 14 বছর বয়স থেকে সে কম্পিউটারের প্রোগ্রামিং শিখতে থাকে। তবে সে শুধু প্রোগ্রামিংই শেখেনি, সে শিখেছিল কিভাবে একটা সিস্টেমের ভিতরে ঢুকলে তার দুর্বল জায়গাগুলোকে খুঁজে বের করতে হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় পেনিট্রেশন টেস্টিং বা সংক্ষেপে পেন টেস্ট। হ্যাকাররা এই কৌশল ব্যবহার করে কোনো নেটওয়ার্ক বা সার্ভারে প্রবেশ করার আগে সেটা সমস্ত দুর্বল পয়েন্ট ম্যাপ করে নেয়। যখন পুরো পৃথিবী ইন্টারনেটের সারফেসে সময় নষ্ট করছিল তখন বেঞ্জামিন ডার্ক নেটের গভীরে নিজের একটা আলাদা জগৎ তৈরি করতে থাকে। প্রথম দিনে সে একটা সিস্টেমকে হ্যাক করে ফেলে, আর সেই মুহূর্তে সে অনুভব করে তার মধ্যে একটা অদ্ভুত সুপার পাওয়ার আছে। তখন থেকেই তার একমাত্র আইডল হয়ে ওঠে মিস্টার এক্স। তবে বাস্তব জীবনে বেঞ্জামিনের অবস্থা ছিল একদমই উল্টো। টাকার অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়, আর পেট চালাতে তাকে পিৎজা ডেলিভারির কাজ করতে হতো। ডিজিটাল দুনিয়ায় সে যেখানে রাজা, বাস্তবে সে শুধু একজন পিৎজা বয়। এই কন্ট্রাস্টটা মুভিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে কম্পিউটার স্ক্রিনের আলোয় তার চোখ জ্বলছে। এভাবেই একদিন পিৎজা ডেলিভারি করতে গিয়ে বেঞ্জামিন মারি নামের একটা মেয়েকে দেখে। মারি এক সময় তার স্কুলেই পড়তো, আর বেঞ্জামিন তাকে মনে মনে পছন্দ করত। কিন্তু স্কুল জীবনে সে এতটাই ইন্ট্রোভার্ট ছিল যে কোনোদিন সাহস করে তার সাথে কথা বলতে পারেনি। সেদিন মারি তার বন্ধুদের সাথে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার প্রিপারেশন একদম ভালো ছিল না বলে সে বেশ ডিপ্রেসড হয়ে পড়ে। ঠিক এই মুহূর্তে বেঞ্জামিন ভাবে যে এটাই সুযোগ মারির চোখে সুপারহিরো হওয়ার। সে মনে মনে পুরো স্বপ্নের জাল বুনে ফেলে। সে মারিকে সাহায্য করবে, তাদের প্রেম হবে, তারপর বিয়ে আর বাচ্চা কাচ্চা। মানে জাস্ট চিন্তা করো, একটা পিৎজা বয় নিজেকে হিরো প্রমাণ করতে কতটা মরিয়া হয়ে উঠেছে। তো নিজের এই ফ্যান্টাসিকে সত্য করতে সে ওই রাতেই ইউনিভার্সিটিতে পৌঁছে যায়। তার টার্গেট ছিল ইউনিভার্সিটির সার্ভার হ্যাক করে প্রশ্নপত্র চুরি করা। এখন প্রশ্ন হলো, ইউনিভার্সিটির সার্ভার হ্যাক করা কি এতই সোজা? তবে অনেক প্রতিষ্ঠানের সার্ভারে পুরাতন সফটওয়্যার থাকে যেগুলো আপডেট করা হয় না, আর সেই পুরাতন সফটওয়্যারে নন ভালনারেবিলিটি থাকে যেগুলো হ্যাকাররা সহজেই কাজে লাগাতে পারে। তো বেঞ্জামিন এই ধরনের একটা দুর্বলতা ধরেই সার্ভারে ঢুকে প্রশ্নের কপিও বের করে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কপাল খারাপ। সিকিউরিটি গার্ডরা এসে তাকে হাতে নাতে ধরে নেয়। বেঞ্জামিনের আগে কোনো কিন্তু ক্রিমিনাল রেকর্ড ছিল না, তাই বিচারক তাকে জেলে না দিয়ে 50 ঘন্টার জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি দেয়। এদিকে ইউরোপের নিয়ম অনুযায়ী কেউ প্রথমবার অপরাধ করলে তাকে একটা সামাজিক কাজে লাগিয়ে দেওয়া হয়, যার ফলে বেঞ্জামিনের কপালে জোটে রাস্তাঘাট আর শহরের পরিষ্কার করার কাজ। আর ঠিক এই পরিষ্কার করার কাজ করতে গিয়ে বেঞ্জামিনের পরিচয় হয় ম্যাক্সের সাথে। ম্যাক্সও ঠিক একই অপরাধের শাস্তি পেয়ে এখানে এসেছিল। বেঞ্জামিন ছিল লাজুক আর ইন্ট্রোভার্ট, আর ম্যাক্স ছিল তার পুরোই উল্টো, একদম এক্সট্রোভার্ট আর স্ট্রিট স্মার্ট। ম্যাক্স যখন জানে যে বেঞ্জামিন ইউনিভার্সিটির সার্ভার হ্যাক করেছিল তখন সে বুঝতে পারে এই ছেলে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো কিবোর্ডের জাদুকর। ম্যাক্স তাকে একটা গেট পাস দিয়ে বলে, আজ রাতে একটা পার্টি আছে, আমি চাই তুমি সেখানে আসো। সেই রাতেই বেঞ্জামিন পার্টিতে গিয়ে আবারও মারিকে দেখতে পায়। মারি এবারও শুরুতে তাকে চিনতে পারেনি। এরই মধ্যে ম্যাক্স এসে বেঞ্জামিনকে তার অন্য দুই বন্ধু পাল আর স্টেফিনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরা দুজনও জাদ্রেল হ্যাকার। তারা বেঞ্জামিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, ম্যাক্সের মুখে তোমার অনেক প্রশংসা শুনলাম, এখন প্রমাণ দাও যে তুমি আসলে হ্যাকিং পারো। বেঞ্জামিন এবার ল্যাপটপ নিয়ে বসে কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকার ইলেকট্রিক সিস্টেম হ্যাক করে ফেলে, আর এটা করে সে লাইট অফ করে দেয়। এখন এই ধরনের আক্রমণকে সাইবার সিকিউরিটির ভাষায় বলা হয় ICS অ্যাটাক। পাওয়ার গ্রিডের মতন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সঠিকভাবে সিকিউর না করা থাকলে একজন দক্ষ হ্যাকার এগুলোকে রিমোটলি কন্ট্রোল করতে পারে, আর বেঞ্জামিন ঠিক এটাই করে দেখিয়েছিল। তবে এর জন্য চারিদিকে হট্টগোল লেগে যায়, আর ঠিক সেই মুহূর্তেই পুলিশ এসে হাজির। সবাই যার যার মতো পালাতে থাকে, আর পালানোর সময় বেঞ্জামিন আর মারি একদম সামনাসামনি পড়ে যায়। এবার মারি তাকে চিনতে পেরে বলে, আরে আমরা তো এক স্কুলে পড়তাম, এছাড়াও আমরা অনেক ভালো বন্ধুও ছিলাম। তো মারি তাকে চিনে ফেলেছে দেখে বেঞ্জামিনের খুশির তো কোনো সীমাই থাকে না। এর পরের দিন তারা চারজন মিলে মজার ছলে একটা মারাত্মক কাণ্ড করে বসে। জার্মান সরকারের
বার্লিনের এক সেমিনারে হিটলারের উপরে প্রেজেন্টেশন চলছিল। এই 4 জন পাশের একটা ভ্যানে বসে সেই প্রোগ্রামের প্রজেক্টরের সিস্টেম হ্যাক করে নেয়। এই ধরনের অ্যাটাককে বলা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, যেখানে হ্যাকাররা দুটো সিস্টেমের মধ্যে যেই ডাটা যাচ্ছে সেটাকে আটকে নিজের মতন করে কন্টেন্ট বদলে দেয়। স্টেজে যখন হিটলার সম্পর্কে সিরিয়াস কথা বলা হচ্ছিল তখন এরা স্ক্রিনে হিটলারের সব ফানি ভিডিও প্লে করতে থাকে, যার ফলে পুরো অডিয়েন্স বিব্রত হয়ে চারিদিকে হট্টগোল শুরু হয়। আর এর কিছুক্ষণ পরেই সিকিউরিটি গার্ডরা ভ্যানের ভিতর থেকে 4 জনকে দেখে সন্দেহ করে এবং তাদের ভ্যানটাকে ধাওয়া করতে থাকে, যার ফলে এবারের মতন তারা কোনোভাবে এইখান থেকে প্রাণ নিয়ে পালায়। তবে এই সব করার পিছনে কিন্তু তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তারা জাস্ট মজার জন্য এসব কাজ করছিল। তবে এই ঘটনার পর তারা ঠিক করে তারা নিজেদের একটা গ্রুপ বানাবে। বেঞ্জামিনের দাদির বাড়িকে হেডকোয়ার্টার বানিয়ে তারা গ্রুপের নাম দেয় ক্লে, যার পুরো অর্থ হলো ক্লাউন লাফিং অ্যাট ইউ। নামটার মধ্যে একটা বার্তা লুকানো আছে, তুমি যতই সিরিয়াস সিস্টেম বানাও না কেন আমরা তোমাদের নিয়ে হাসবো। এটা অনেকটাই রিয়েল ওয়ার্ল্ডের অ্যানোনামাস বা লুসে গ্রুপের মতো, যারা বড় বড় কর্পোরেশন বা সরকারি সংস্থার সার্ভার হ্যাক করে তাদের দুর্বলতা প্রকাশ করে দিত। আসলে তারা চাইতো তাদের গ্রুপকে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার করতে। এর জন্য তারা একের পর এক বড় সিস্টেম হ্যাক করে মিডিয়া আর টেলিভিশনের হেডলাইনে চলে আসে। ডার্ক ওয়েবে তাদের নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এরপর তারা পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার মিস্টার এক্সকে মেসেজ করে তাদের সম্পর্কে তার মতামত জানতে চায়। তবে মিস্টার এক্স এক কথায় তাদেরকে তুড়ি মেরেই উড়িয়ে দেয়। সে রিপ্লাই দেয়, ক্লে, এটা আবার কোনো গ্রুপ হলো? আমি তো কোনোদিনই এর নামই শুনিনি। শুধু তাই নয়, ডার্ক ওয়েবে সে তাদেরকে নিয়ে মজা করে বলে যে এরা একদম ছোট গ্রুপ, এরা একদম বাচ্চাদের গ্রুপ, হ্যাকিং এর এরা কিছুই জানে না। এমন চরম অপমান সহ্য করতে না পেরে ম্যাক্স আর তার গ্রুপ অনেক রেগে যায়। তারা ঠিক করে নেয় তারা এমন কিছু করবে যেন পুরো দুনিয়া তাদের এক নামে চেনে, আর ওই মিস্টার এক্স যেন তাদের চিনতে ভুল না করে। বেঞ্জামিন তখন বলে, এবার আমাদের এমন কিছু করতে হবে যাতে পুরো দুনিয়া কেঁপে ওঠে। তাদের হ্যাক করতে হবে জার্মানির সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার সার্ভার, জার্মান সেন্ট্রাল অফ ইন্টেলিজেন্স। তাদের ধারণা ছিল এই অসম্ভব কাজটা সফলভাবে করতে পারলে মিস্টার এক্স বুঝবে যে এরা কোনো সাধারণ হ্যাকার নয়, বরং এরা হচ্ছে প্রো লেভেলের খেলোয়াড়। এরপর সেই হ্যাকিং মিশন শুরুর আগে তারা ওই অফিসের কাছে যায় আর সংস্থাটার ময়লা ফেলার জায়গায় দিনরাত ধরে পেপারে কিছু খুঁজতে থাকে। এই ধরনের টেকনিককে বলা হয় ট্র্যাশ ইন্টেলিজেন্স। শুনতে হাস্যকর হলেও এটা আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা অত্যন্ত কার্যকরী পদ্ধতি। বড় বড় কর্পোরেশন বা সরকারি সংস্থার ময়লার বক্সে প্রায় এমন কাগজপত্রগুলো থাকে যেগুলো ঠিকমতো নষ্ট করা হয় না। পুরনো মেমো, ইমেল, প্রিন্ট আউট, ইন্টারনাল ডিরেক্টরি, এমনকি পাসওয়ার্ড লেখা নোট পর্যন্ত পাওয়া যায়। এখন রিয়েল ওয়ার্ল্ডে বড় পেনিট্রেশন টেস্টাররাও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে। আর এভাবেই তারা খুঁজতে খুঁজতে ভাগ্যক্রমে তারা একটা পেপার পায় যেখানে একজন এমপ্লয়ির মেইল অ্যাড্রেস ছিল। এরপর বেঞ্জামিন একটা ট্রোজান ভাইরাস বানিয়ে সেই সংস্থার একজনকে মেল করে দেয়। এটাকে বলা হয় স্পেয়ার ফিশিং। সাধারণ ফিশিং এর থেকে এটা অনেক বেশি বিপজ্জনক, কারণ এখানে একটা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে তার পরিচিত কারোর নামে মেল পাঠানো হয়, ফলে সেই মানুষটা সন্দেহ না করে মেল খুলে ফেলে। আর একবার অ্যাটাচমেন্টে ক্লিক করলে ট্রোজান হর্স ভাইরাস সক্রিয় হয়ে যায়। এরপর সেখানকার একজন এমপ্লয়ি ভুল করে মেলটা ওপেন করলে বেঞ্জামিন সিক্রেটলি তার সফটওয়্যার তাদের সার্ভারে ইনস্টল করে দেয়, আর এরপরে তার হাতে চলে আসে পুরো সার্ভারের ইনফরমেশন। এরপর সে সার্ভার হ্যাক করে সকল ইনফরমেশন বের করে নেয়, এমনকি সে অফিসের প্রত্যেকটা প্রিন্টারকেও হ্যাক করে নেয়। আর প্রত্যেকটা প্রিন্টার থেকে সে একই জিনিস প্রিন্ট হতে থাকে, তাদের ক্লে গ্রুপের লোগো, যেখানে লেখা আছে ক্লে ইজ হেয়ার, নো সিস্টেম ইজ সেফ। এভাবে একটা সফল হ্যাকিং এর পর তারা একটা পার্টির আয়োজন করে, কিন্তু সেই পার্টিতে বেঞ্জামিন দেখে ম্যাক্স আর মেরি একসাথে ড্যান্স করছে। এটা দেখে তার বুকের ভিতর আগুন জ্বলে ওঠে। সে বাসায় চলে এসে মিস্টার এক্স কে মেসেজ করে তাদের হ্যাকিং এর কথা জানিয়ে দেয়। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো, বেঞ্জামিন রাগ আর হিংসায় অন্ধ হয়ে এমন একটা কাজ করে ফেলে যেটায় তার পুরো টিম বিপদে পড়ে যায়। মোট কথা, ইমোশন দিয়ে নেওয়া সিদ্ধান্ত সবসময় বিপদ ডেকে আনে। এদিকে মিস্টার এক্স তো বিশ্বাসই করতে পারে না যে এই ছোট্ট হ্যাকার গ্রুপ জার্মান সেন্ট্রাল অফ ইন্টেলিজেন্সদের সার্ভার হ্যাক করে ফেলেছে। তাই তাকে বিশ্বাস করাতে বেঞ্জামিন ওই সংস্থার সব ইনফরমেশন তাকে পাঠিয়ে দেয়। আর এখানে বেঞ্জামিন জীবনের সবচেয়ে বড় ভুলটা করে, কারণ ওই ডাটার মধ্যে ছিল
সংস্থার প্রত্যেকটা এমপ্লয়ির ব্যক্তিগত তথ্য। মিস্টার এক্স সেই ডাটা পাওয়ার সাথে সাথে বোঝা যায় কোন এমপ্লয়িটা আসলে তার গ্রুপে ঢুকে পড়া গোয়েন্দা। এরপর বেঞ্জামিন ম্যাক্সের সাথে দেখা করে জিজ্ঞেস করে সে কেন মারিয়ার সাথে ড্যান্স করছিল। আর ঠিক তখনই টিভিতে ব্রেকিং নিউজ আসে, জার্মানি ইন্টেলিজেন্সের সব তথ্য হ্যাক হয়েছে আর তাদের এক এমপ্লয়িকে মেরে ফেলা হয়েছে। এরপর ডার্ক ওয়েবের তথ্য আসে, যে এজেন্টকে মেরে ফেলা হয়েছে সে আসলে ফ্রেন্ডস গ্রুপের একজন মেম্বার ছিল আর সে মূলত মিস্টার এক্সকে ধরিয়ে দিতে তাদের গ্রুপে ঢুকেছিল। তাই বেঞ্জামিনের পাঠানো ডাটায় সেই এজেন্টের পরিচয় পেয়ে যায় মিস্টার এক্স এবং সেটা দেখেই তাকে সরিয়ে দেওয়া হয়। তবে এবার টিভিতে প্রচার করে দেয় যে ক্লে গ্রুপই সেই সার্ভার হ্যাক করে তাদের এক এজেন্টকে মেরে ফেলেছে। এভাবে মিস্টার এক্স একসাথে দুটো কাজ করে, এক, তার গ্রুপে ঢুকে পড়া গোয়েন্দাকে সে সরিয়ে দেয়, আর দুই, ক্লে গ্রুপকে সন্ত্রাসী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাদের নিজেদের কাজে ব্যবহার করার জন্য ফাঁদ পাতে। মিস্টার এক্স এর কাছে রাশিয়ান মাফিয়া আছে যারা টাকার বিনিময়ে খুন করে, আর ক্লে গ্রুপকে সে এই মাফিয়ার মতোই ব্যবহার করতে চাইছে। এই সব ঘটনা জানার পর ক্লে গ্রুপের সবাই বেঞ্জামিনের উপরে ক্ষেপে যায়, কারণ তারা এখন ধরা পড়লে সব দোষ তাদের ঘাড়ে আসবে। চার বন্ধু যারা কিছুদিন আগেও হাসি মজা করে হ্যাকিং করছিল তারা এখন একে অপরের উপর চিৎকার করছে, কারণ তাদের বোকামির মাসুলে এখন হয়তো আরো প্রাণ দিয়ে গুনতে হবে। তবে বেঞ্জামিন বলে এখানে বাঁচার একটা পথ আছে, মিস্টার এক্সকে ধরতে হবে আর তাকে প্রমাণ করতে হবে যে সে তাদের দিয়ে এটা করিয়েছে। তাই বেঞ্জামিন আবার মিস্টার এক্স এর সাথে যোগাযোগ করে। মিস্টার এক্স তখন বলে আমি তোমাদের আমার ফ্রেন্ডস গ্রুপে নেব, কিন্তু তার আগে তোমাদের একটা কাজ করতে হবে, ইউরোপোলের সার্ভারে একটা ট্রোজেন ভাইরাস ইনস্টল করে দিতে হবে। ইউরোপোল হলো ইউরোপের জয়েন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা পুরো ইউরোপে জুড়ে বড় বড় অপরাধের তদন্ত করে। একবারে পরিকল্পনার কথা ভাবো, তাদের সার্ভারে ট্রোজান ভাইরাস বসাতে পারলে মিস্টার এক্স পুরো ইউরোপের আইন প্রয়োগকারী সংস্থার গোপন তথ্য পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায় না পেয়ে বেঞ্জামিন মিস্টার এক্সের শর্তে রাজি হয়ে যায়। এরপর বেঞ্জামিন আর তার পুরো টিম কাজে লেগে পড়ে। তারা ইউরোপোলের অফিসে যায়, কিন্তু পুলিশ চলে আসায় তাদেরকে পালিয়ে যেতে হয়। এরপর বাসায় ফিরে তারা সব হার্ড ডিস্ক আর হ্যাকিং এর অ্যাক্সেসরিজ গুলো অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিতে থাকে, কেননা ডিজিটাল ফরেন্সিকের যুগে এটা অনেক জরুরি, কারণ সাধারণভাবে ডিলিট করা ডাটাও ফরেন্সিক এক্সপার্টরা রিকভারি করতে পারে। তাই অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়াটাই ছিল সবচেয়ে নিশ্চিত পদ্ধতি। এরপর তারা বারবার ইউরোপোলের অফিসে ঢোকার আবারও চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়। এভাবেই একদিন বেঞ্জামিন দেখে কিছু স্টুডেন্ট ইন্টার্নশিপ করতে ইউরোপোলের অফিসে ঢুকছে। সে তখন যেই কাজটা করে সেটাকে সাইবার সিকিউরিটিতে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানে প্রযুক্তিগত কোনো কৌশল ছাড়াই শুধু মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে সিস্টেমে প্রবেশ করা। ঘটনাক্রমে সেই ইন্টার্নশিপদের একজনের আইডি কার্ড মাটিতে পড়ে যায়, আর সেটা বেঞ্জামিন তুলে নিয়ে সিকিউরিটি গার্ডকে বলে সে এখানে ইন্টার্নশিপ করছে, সে ভুল করে তার মানিব্যাগটা ভিতরে রেখে গেছে, তাই সে এবার ওটা নিতে চায়। সিকিউরিটি গার্ড তাকে প্রথমে বিশ্বাস না করলেও বেঞ্জামিনের কথাবার্তায় সে আশ্বস্ত হয়ে তাকে ভিতরে ঢুকতে দেয়। তার মানে বেঞ্জামিনের ইতিমধ্যে 50% কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে সে জানে যে একটু ভুল হলেই সব শেষ, কেননা সিকিউরিটি গার্ড একবার যদি তাকে সন্দেহ করে তাহলে তার আর রক্ষে নেই। এবার ভিতরে ঢুকে বেঞ্জামিন একটা কম্পিউটারে মিস্টার এক্স এর দেওয়া ট্রোজান ভাইরাসটা ইনস্টল করে দেয়। তবে সে শুধুমাত্র মিস্টার এক্স এর অর্ডার পালন করেই থামেনি, সে এবার নিজের তৈরি আরো একটা ভাইরাস সেখানে ইনস্টল করে ফেলে। এই দ্বিতীয় ভাইরাসটাই ছিল তার আসল পরিকল্পনা। এটা একটা রিভার্স শেল অ্যাটাক। মিস্টার এক্স যখন ইউরোপোলের সার্ভারে কানেক্ট হবে ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় ভাইরাসটা মিস্টার এক্স এর রিভার্স কানেকশন তৈরি করবে, যার ফলে সেই কানেকশনের মাধ্যমে বেঞ্জামিন মিস্টার এক্স এর ওয়েবক্যাম হ্যাক করে বের করে আনবে তার আসল চেহারা ও পরিচয়, আর এরপরে সে এটাকে পাবলিক করে দিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে ফেলবে। এই ছিল তার পরিকল্পনা। এখন এই পরিকল্পনাটা যতটা বুদ্ধিমানের, কিন্তু বাস্তবায়ন করাটা ততই কঠিন, কারণ মিস্টার এক্স নিজেও একজন দক্ষ হ্যাকার। সে যদি একবার সন্দেহ করে তাহলে উল্টো বেঞ্জামিনকে সে ট্র্যাক করে ফেলবে। আর ফাইনালি সেটাই হয়। ট্রোজেন ইনস্টলের পর বেঞ্জামিন যখন ফাইলের ডিটেলস দিতে যাচ্ছিল তখন মিস্টার এক্সই তাকে সন্দেহ করে বসে।
সে বুঝে যায় বেঞ্জামিন শুধু তার নির্দেশনায় পালন করেনি, বরং সে আরো কিছু একটা সেখানে ইনস্টল করেছে। আর শুধু সে সন্দেহ করে থামেনি, উল্টো বেঞ্জামিনের নিজের ওয়েবক্যাম থেকেই তার ছবি সে তুলে নেয় এবং সেটাকে এবার ইন্টারনেটে ভাইরাল করে ফেলে। তার মানে তো বুঝতেই পারছো, বেঞ্জামিন মনে করছিল সে শিকারী, কিন্তু এবার সে নিজেই শিকার হয়ে গেল। এরপর বেঞ্জামিন দেখতে পায় দুজন রাশিয়া মাফিয়া তার পিছু নিয়েছে। রাস্তায় রাস্তায় সিসিটিভি ক্যামেরা, ফেস রিকগনিশন সিস্টেম সবকিছুই তার একদম বিপক্ষে। তাই কোনো মতে তাদের হাত থেকে বেঁচে সে সোজা চলে যায় সেই হোটেলে যেখানে তার বন্ধুরা অপেক্ষা করছিল। কিন্তু হোটেলে পৌঁছে সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। রাশিয়ান মাফিয়ারা তার 3 বন্ধুকে আগেই মেরে ফেলেছে। আর মনে আছে তো, এই সিনটাই আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। এবার গল্প আবারও বর্তমানে ফিরে আসে। বেঞ্জামিন সব কথা হানাকে বলার পর বলে, আমি যে কোনো মূল্যে মিস্টার এক্সকে ধরতে চাই। পুরো দুনিয়া যেন তার আসল চেহারা দেখতে পায়, আর এর জন্যই আপনি আমাকে আপনাদের উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে নিয়ে নেন। কিন্তু এই কথা শোনার পরেও হানার চোখ আটকে যায় অন্য জায়গায়। হানা দেখে বেঞ্জামিনের হাতে একটা ছোট্ট ক্ষত রয়েছে। ঠিক তখন তার মনে পড়ে যায় বেঞ্জামিন বলেছিল ম্যাক্স ইউরোপলে ঢোকার চেষ্টা করার সময় তার হাতে চোট পেয়েছিল, কিন্তু এখন সেই ক্ষতটা বেঞ্জামিনের হাতে কি করে আসলো? এই ছোট্ট অসঙ্গতিটাই হানার কাছে পুরো রহস্যের দরজা খুলে দেয়। আসলে একজন ভালো গোয়েন্দা সবসময় এই ধরনের ছোট ছোট ডিটেলসেই আসল সত্য খুঁজে পায়। এরপর হানা বেঞ্জামিনের সম্পর্কে এবার সব ইনফরমেশন সংগ্রহ করতে থাকে। প্রথমে সে চলে যায় মারির কাছে। এখানে মারি জানায় সে বেঞ্জামিন নামের কাউকেই চেনে না। এরপর ছবি দেখানো হলে সে বলে হ্যাঁ, আমরা একই স্কুলে পড়তাম, কিন্তু স্কুলের পর তার সাথে আর কখনো দেখা হয়নি। এরপর হানা ডাক্তারের কাছে যায় আর সে জিজ্ঞেস করে যে বেঞ্জামিনের মায়ের রোগ সম্পর্কে। তখন ডক্টর জানায় যে বেঞ্জামিনের মায়ের মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার ছিল। মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডারটা হলো একটা জটিল মানসিক রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি একাধিক আলাদা আলাদা ব্যক্তিত্ব অনুভব করে। প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব আচরণ, স্মৃতি, এমনকি কণ্ঠস্বর পর্যন্ত আলাদা হতে পারে, তবে মানুষটা কিন্তু একই থাকে। তাই রোগী নিজে অনেক সময় বুঝতেই পারে না যে সে আসলে একাধিক ব্যক্তিত্বের মধ্যেই বিচরণ করছে। তখন হানা জানতে চায় যে এই রোগ কি বেঞ্জামিনেরও হতে পারে জেনেটিক্যালি? তখন উত্তরে ডক্টর জানায় হ্যাঁ, এটা অনেকটাই বংশগত, আর মায়ের হলে সন্তানের হওয়াটা অসম্ভব নয়। এই সব কথাবার্তা শুনে হানা মনে করতে থাকে বেঞ্জামিন হয়তো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। এরপর হানা চলে যায় বেঞ্জামিনের দাদির বাসায়। সেখানে সে টেবিলের উপরে একটা বক্স দেখতে পায় যেটা পুরোপুরি আনওপেন্ড। ঠিক তখনই তার মনে পড়ে এটাই সেই বক্স যেখানে 3টা বুলেট আছে বলে বেঞ্জামিন বলেছিল। কিন্তু বক্সটা যদি কখনো খোলাই না হয় তাহলে বেঞ্জামিন জানলো কি করেছে ভিতরে 3টা বুলেট আছে? এই ছোট্ট প্রশ্নটাই হানার কাছে পুরো রহস্যের শেষ দরজাটা খুলে দেয়। এরপর হানা বেঞ্জামিনের কাছে গিয়ে সরাসরি বলে সে এতক্ষণ যা বলেছে সবকিছুই তার কল্পনা আর বানোয়ার। তার বন্ধুদের মেরে ফেলার ঘটনাটাও তার কল্পনা, কারণ ফ্ল্যাটে কোনো লাশই পাওয়া যায়নি। এরপর হানা বলে তোমার আসলে তোমার মায়ের মতো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, আর যার কারণে তুমি হ্যালোসিনেট করে এই পুরো কাহিনী বানিয়েছো। ঠিক এই মুহূর্তেই তোমার মাথা নিশ্চয়ই ঘুরে গেছে। এতক্ষণ আমরা যে ম্যাক্স, ম্যারি বা ক্লে গ্রুপকে দেখেছি সবকিছুই আসলে বেঞ্জামিনের কল্পনা। ম্যাক্স, পল, স্টেফেন এরা কেউই আলাদা মানুষ নয়। এরা সবাই ছিল বেঞ্জামিনেরই ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বগুলো সে তার একাকিত্ব আর ট্রমার কারণে তৈরি করেছিল। ম্যাক্স ছিল তার এক্সট্রোভার্ট সত্তা, যে পারত মানুষের সাথে মিশতে, আর ম্যারি ছিল তার প্রেমের স্বপ্ন, যে কখনো বাস্তবে তার সাথে কথাই বলেনি। সব কিছু জানানোর পর হ্যানা তাকে বলে এই অবস্থায় তাকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে নেওয়া সম্ভব নয়। কিন্তু এই সব কথাবার্তা শুনেও বেঞ্জামিন নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করে বসে। এখন বেঞ্জামিনের এমন আগ্রহ দেখে হানা বলে আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি। সে বেঞ্জামিনকে এবার সার্ভার রুমে নিয়ে যায় আর বলে তুমি তোমার সব ইনফরমেশন চাইলে ডিলিট করতে পারো। যেহেতু তোমার দ্বারা এতটা ক্রাইম হয়েছে, তুমি চাইলে সব কিছু ডিলিট করে একদম একটা ফ্রেশ মানুষ হিসেবে লাইফ লিড করতে পারবে। এটা শোনার পর বেঞ্জামিন এই কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু এখানে বেঞ্জামিন এমন এক কাজ করে যা পুরো মুভির সবচেয়ে বড় টুইস্ট। বেঞ্জামিন এখানে তার সুযোগ নিয়ে নতুন পরিচয় না বানিয়ে বরং তার পুরো টিমের ডাটা একেবারের জন্য ডিলিট করে দেয়। অর্থাৎ বেঞ্জামিনের নামে কেউ কোনোদিন জার্মানিতে জন্মই নেয়নি, তার নেই কোনো ক্রিমিনাল রেকর্ড, নেই কোনো পরিচয় কিংবা কোনো অতীত। এটা একটা হ্যাকারের সর্বোচ্চ কৌশল নিজেকে ডিজিটালি
অস্তিত্বহীন করে দেওয়া। কোনো সরকার, কোনো গোয়েন্দা সংস্থা, কোনো ডাটাবেজই তাকে খুঁজে পাবে না, কারণ ডিজিটালি সে এক্সিস্টই করে না। এরপর হানা বেঞ্জামিনকে একটা পোর্টের কাছে নামিয়ে দেয়, আর সেখানেই আমরা একটা জাহাজ দেখতে পাই। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাই সেই জাহাজে এসে উপস্থিত হয়েছে ম্যাক্স ও মারি সহ টিমের বাকি 2 বন্ধু। এখন তোমার হয়তো মনে হচ্ছে এগুলো সব বেঞ্জামিনের কল্পনা, কিন্তু মুভির আসল টুইস্ট এখানেই, মানে বিশ্বাস করতে পারবে না, বেঞ্জামিন হানাকে বোকা বানিয়ে বিশ্বাস করেছে যে সে মাল্টিপল ডিসঅর্ডারে ভুগছে। এতে করে হানার সহানুভূতির সুযোগ নিয়ে সে তার আর তার পুরো টিমের সব ডেটা ডিলিট করে দেয়, যার অর্থ হচ্ছে পুরো গোয়েন্দা বিভাগকে সে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করে তাদের আসল কাজ হাতিয়ে নিয়েছে। তো বুঝতেই পারছো, হ্যাকিং মানে শুধুমাত্র কম্পিউটারের কোড আর সার্ভার নয়, বরং হ্যাকিং কিছু সময় সাইকোলজিক্যাল ম্যানিপুলেটকেও বলা হয়। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।